সেরামের সঙ্গে চুক্তির 50 লাখ ডোজের করোনা টিকার চালান আসছে আজ। রাখা হবে গাজীপুরে বেক্সিমকোর ওয়্যার হাউসে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে টিকা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কমবে জটিল রোগে আক্রান্তদের মৃত্যুহার। দেশ থেকে বছরে 64,000 কোটি টাকা পাচারের অভিযোগের অনুসন্ধানে দুদক 3 সদস্যের তদন্ত দল গঠন। দুই বছরে আগায়নি এলপিজি টার্মিনাল নির্মাণের কাজ। সুপারিশের পরও যৌথ বিনিয়োগের অংশীদারি ঠিক করতে পারেনি বিপিসি। আজ ঘরের মাঠে হোয়াইট ওয়াশের চ্যালেঞ্জ নিচ্ছেন তামিম। সকাল 11:30টায় সামনে উইন্ডিজ। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। ভারত সরকারের কেনা দামেই সিরাম থেকে অক্সফোর্ডের করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। এই দাম দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম, আর তা দেশবাসী পাবেন বিনামূল্যে। এক সংবাদ সম্মেলনে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজবুল হাসান পাপন জানিয়েছেন, বেসরকারিভাবে বিক্রির জন্য নয়, 10 লাখ ডোজ টিকা আনা হচ্ছে ঔষধ কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য। বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট। এখান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা কিনছে সরকার, আর এতে সোল এজেন্ট হিসেবে কাজ করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ভারতের পুনে থেকে প্রথম চালানের 50 লাখ ডোজ টিকা আসছে সোমবার। বিমানবন্দর থেকে টিকা নেওয়া হবে বেক্সিমকোর ওয়্যারহাউসে। সেখানেই হবে ল্যাব টেস্ট। তারপর স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সময় মতো পৌঁছে দেওয়া হবে সারা দেশের নির্দিষ্ট টিকা কেন্দ্রে। এটা আসার পরে আমরা আমাদের ওয়্যারহাউসে নিয়ে যাব এবং আমাদের ওয়্যারহাউসে নিয়ে আমরা স্টোর করব। তারপর কিছু টেস্টিং আছে প্রত্যেকটা ব্যাচের, ওই টেস্টিংগুলো করাবো ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে। হয়ে গেলে তারপরে আমরা সরকার যে সমস্ত 64টা ডিস্ট্রিক্টে যেখানে যেখানে পৌঁছাতে বলবে আমরা সেটা পৌঁছে দেব। ভারত সরকার $2.8 ভ্যাকসিন কিনছে সেরামের কাছ থেকে। চুক্তি অনুযায়ী ভারত যে দামে কিনবে একই দামে পাবে বাংলাদেশ। তবে ভারত $4 বেশি দামে কিনলেও $4 বেশি দেবে না বাংলাদেশ। একই দামে দক্ষিণ এশিয়ায় আর কোনো দেশ ভ্যাকসিন পাচ্ছে না। এমন কোনো দেশ নেই, আমার কাছে পুরো লিস্ট আছে, কেউ $5 নিচে না। আর বাংলাদেশ গভর্নমেন্ট যদি $3 পায় বা আরও কমে পায়, এটা তো একটা বিরাট ব্যাপার। তার চেয়ে বড় কথা ওরা কেউ তো এখন পাচ্ছে না। শুধু ভারত ছাড়া একমাত্র বাংলাদেশ ইজ দি অনলি আদার কান্ট্রি যে নাকি এই ভ্যাকসিনটা, এই যে যদি কালকে চলে আসে আল্লাহর রহমতে, তো এই প্রথম যে এরা পেল। শুরুতেই নিজে টিকা নেবেন জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন, অন্য যে কোনো টিকার তুলনায় অক্সফোর্ডের ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া কম। আমরা ওষুধ কোম্পানিতে যারা চাকরিরত আছে, আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কোভিডে। আমরা আমাদের এই লোকগুলোর জন্য কিছু ভ্যাকসিন এনে দিচ্ছি এবং এটা বাইরে পাওয়া যাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। জনসন অ্যান্ড জনসন এবং নোভাভ্যাক্সের ভ্যাকসিনের সাফল্যের দিকেও নজর রাখছে বেক্সিমকো। সে সময় টিকা উৎপাদনেও যেতে পারে প্রতিষ্ঠানটি। দেখে তখন আমরা ঠিক করব আমরা কোনটা বানাতে চাই বাংলাদেশে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেরামের সঙ্গে চুক্তির 50 লাখ করোনা টিকার প্রথম চালান আসছে আজ বেলা 11:30টায়। এই টিকা নেয়া না নেয়া ব্যক্তি স্বাধীনতার বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন তিনি ও সচিবেরা ভ্যাকসিনটি নেবেন। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে সরকার। গত বছরের 5 নভেম্বর অক্সফোর্ডের করোনা টিকা পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেন সরকার ও বেক্সিমকো ফার্মা। সে অনুযায়ী মাসে 50 লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ, আর এর প্রথম চালান আসছে সোমবার। এরই মধ্যে বেক্সিমকোর ওয়্যারহাউস পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের দল। সে আলোকে অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, প্রস্তুতি শেষ, পরিস্থিতিও সন্তোষজনক। মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে একজন
সিস্টারকে দিয়ে যেন এটা শুরু করা হয়। তো আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি, সেভাবেই এগোচ্ছি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা সারা দেশব্যাপী এই টিকার কার্যক্রম শুরু করতে পারব। তবে প্রথম টিকা নেওয়া 25 এবং ট্রায়ালে অংশ নেওয়া 500 জনের নাম এখনও ঠিক করতে পারেনি অধিদপ্তর। এদিকে ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি শেষ করেছে জাতীয় কমিটি, অ্যাপ তৈরিও শেষ পর্যায়ে। পার্শ্ব প্রতিক্রিয়া খুব সামান্য উল্লেখ করে নিজে সহ সব সচিব টিকা নেবেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে করোনা ভাইরাসের জন্য তৈরি হয়েছে, আমরা এই পর্যন্ত যত খোঁজখবর নিয়েছি তার মধ্যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াই সবচেয়ে কম হয়েছে এবং সেই দিক বিবেচনায় আমরা মনে করি এটা খুব নিরাপদ এবং এটার যে সায়েন্টিফিক ফর্মুলা যেটা আছে, যেভাবে তৈরি হয়েছে, সেটাও বেশ নিরাপদ। এছাড়া দীর্ঘ বিতর্কের পর করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এতে এখন থেকেই এ পরীক্ষা করা যাবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে জটিল রোগে আক্রান্তদের মৃত্যু হার কমানো যাবে বলেও মত তাদের। তবে টিকা নিলেও মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 5 লাখের বেশি মানুষ, প্রাণহানি ছাড়িয়েছে 8,000। তবে এরই মধ্যে করোনা মোকাবেলায় টিকাও পৌঁছেছে দেশে, এখন অপেক্ষা প্রয়োগের। বিশেষজ্ঞরা বলছেন টিকা অনেক রোগ থেকেই রক্ষা করেছে মানুষকে। দেশের অধিকাংশ মানুষকে যদি টিকার আওতায় আনা যায় তবে নিয়ন্ত্রণে আনা যাবে করোনাও। মিজলস বলেন, মাউন্ট বলেন, রুবেলা বলেন, টিটানাস বলেন, এই তো। এছাড়া কিন্তু একসময় কলেরার ভ্যাকসিন দেওয়া হতো, স্মল পক্স ভ্যাকসিন দেওয়া হতো। ভ্যাকসিন তো এটা নতুন কিছু না এবং ভ্যাকসিন নিয়ে আমাদের দেশে কিন্তু একটা সুনাম আছে। সুতরাং জনগণের জন্য একটা কথা বলবো, আপনার নির্দ্বিধায়, নির্ভয়ে, নিঃসংকোচে আপনি কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন। কোভিডের টিকা তো আগে ছিল না, এখন কোভিডের টিকা আসছে, কোভিডের টিকা আমাদের নিতে হবে এবং টিকার মাধ্যমে এটাকে আমরা আবদ্ধ করে রাখবো, এই প্যান্ডেমিকটা মোকাবিলা করব। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ জটিল রোগে আক্রান্তদের করোনার টিকার আওতায় আনা গেলে মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে টিকা নিলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। ভ্যাকসিন নেওয়ার পরও আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। আমাদেরকে 3টা কাজ করতে হবে। সেকেন্ড, হাত ধোয়ার চর্চা আমরা চালু রাখবো বা স্যানিটাইজার ব্যবহার করতে পারি। তৃতীয়, আমরা শারীরিক দূরত্ব কিন্তু মেনটেন করব। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশে করোনা টিকা প্রয়োগ কর্মসূচি উদ্বোধন হবে বুধবার। প্রথমেই টিকা পাবেন স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট ব্যক্তিসহ করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সেরাম ইনস্টিটিউটে টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে অন্তত যুক্তরাজ্য, ব্রাজিল, সৌদি আরব, ইরাক সহ 14 দেশ। এর মধ্যে টিকা নিয়েছেন 14 লাখ ভারতীয়। ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ব্রাজিলেও, তবে এতে এখনও কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তৈরি হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে। এরই মধ্যে এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য, ব্রাজিল থেকে শুরু করে ভারত, সৌদি আরব, ইরাক সহ অন্তত 14টি দেশ। ভারতে 16 জানুয়ারি শুরু হয়ে এ পর্যন্ত টিকা পেয়েছেন 14 লাখ মানুষ। গণমাধ্যম বলছে 14 লাখের মধ্যে 447 জনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেও তা খুবই নগণ্য। সেরামের কাছ থেকে টিকা কেনার চুক্তি করেছে ব্রাজিল। গত রোববার বিশেষ বিমানে করে ভারত থেকে সেখানে গেছে প্রথম চালানের 20 লাখ ডোজ। দেশটি নিজেরাই এখন উৎপাদনে আগ্রহী। অক্সফোর্ডের টিকার অনুমোদন দিয়েছে আর্জেন্টিনাও। তারা কিনছে 2,24 লাখ ডোজ। প্রেসিডেন্ট আলবার্টো ফার্নান্দেস জানিয়েছেন আর্জেন্টিনা ও মেক্সিকো মিলে ল্যাটিন আমেরিকার জন্য উৎপাদন করবে এই টিকা। নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সৌদি আরব। ফাইজার, মডার্নার পাশাপাশি অক্সফোর্ডের টিকাও নিচ্ছে তারা। ভারতের কাছ থেকে 15 লাখ ডোজ ভ্যাকসিন নিয়েছে মিয়ানমার। ব্যবহার করবে নেপাল, মালদ্বীপ, মরক্কো, দক্ষিণ আফ্রিকাও। আর রয়টার্স জানিয়েছে 12 কোটি ডোজের জন্য চুক্তি করতে যাচ্ছে জাপান। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থ পাচারের ঘটনার অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিভিন্ন খাত থেকে প্রতি বছর 64,000 কোটি টাকা পাচার হয়ে যায় এমন অভিযোগের অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এজন্য 3 সদস্যের একটি দল গঠন করেছে দুদক। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি
জিএফআই সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রতি বছর সারা বিশ্বের অর্থ পাচারের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যাতে বাংলাদেশ থেকে অর্থ পাচারের তথ্যও পাওয়া যায়। এমনই এক জিএফআই এর প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর বাংলাদেশ থেকে ৬৪,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। দুদক বলছে, আমদানির সময় ওভার ইনভয়েসের মাধ্যমে এই অর্থ পাচার হয়ে যাচ্ছে। এই সম্পর্কিত তথ্য জানতে ইতোমধ্যে কাস্টমস হাউস ও ৬২টি ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। দুদকের তফসিলভুক্ত অপরাধ, তাই দুদক অনুসন্ধান শুরু করেছে। এক্ষেত্রে যদি অন্য কোনো সংস্থা যেমন বিএফআইইউ, কাস্টম, বন্ডেড ওয়্যার হাউস, এনবিআর এর সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দুদক সংগ্রহ করবে। তবে টিআইবির দাবি ৬৪,০০০ কোটি নয়, প্রতি বছর আরও বেশি টাকা বিদেশে পাচার হচ্ছে। এর বাইরে আরো বিশাল ধরনের পাচার রয়েছে, যেমন বাংলাদেশে যারা বিদেশি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের একাংশ এখান থেকে অর্থ পাচার করে থাকে, তাদের আয়কৃত অর্থ বাংলাদেশ থেকে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যায়, তারা ভিসা বাবদ যে অবৈধ লেনদেন করতে হয় তাদেরকে সেই অর্থ পাচার হয়ে যায়। এছাড়া রয়েছে বেগমপাড়া কানাডার, বা রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম, রয়েছে হুন্ডি। অবৈধ অর্থ পাচার বন্ধ করা না গেলে দেশের ক্রমবর্ধমান অর্থনীতির সুফল পাওয়া যাবে না মনে করছে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমে উঠেছে চট্টগ্রাম সিটি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে মাঠে নেমেছেন চলচ্চিত্র ও টিভি তারকারা। তবে প্রচারের শেষ দিকে এসে দলীয় নেতাকর্মীদের ওপর মামলা হামলা বেড়েছে বলে অভিযোগ বিএনপির প্রার্থীর। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচার। সঙ্গে ছিলেন চলচ্চিত্র ও টিভি তারকারা। নৌকার পক্ষে প্রচার চালান রিয়াজ, অরুণা বিশ্বাস, অপু বিশ্বাস, বিজরি বরকতুল্লাহ, তানভিন সুইটি, মীর সাব্বির, তারিন জাহান, মাহিয়া মাহি ও সাইমন সাদিক। নৌকা মার্কাকে আমরা ভালোবাসি, তাই চট্টগ্রামের যখন নির্বাচন চলছে, সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনের টার্গেট আজকে আমাদের এখানে আসা। আমরা মনে করি চিটাগাংবাসী রেজাউল করিম ভাইয়ের হাত ধরে চিটাগাংকে আরো সমৃদ্ধ করবে, আমাদের নৌকা জিতবে। প্রচারে শিল্পীরা একাত্মতা প্রকাশ করায় কৃতজ্ঞতা জানান মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নৌকাকে বিজয়ী করতে হবে, এই নৌকায় স্বাধীনতা, এই নৌকায় মুক্তিযুদ্ধ, এই নৌকায় উন্নয়ন, তাই ওনারা সবাই একযোগে ঢাকা থেকে চট্টগ্রাম হয়েছে। এদিকে পতেঙ্গা ও দেওয়ানবাজারে প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী। প্রচারণার শেষ দিকে এসে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা বাড়িয়ে ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে, মিথ্যা সাজানো মামলা দিচ্ছে, ঘরে ঘরে গিয়ে ভয় ভীতি প্রদর্শন করছে। আমি বলতে চাই প্রশাসনের ভাইদেরকে, ইসিকে বলতে চাই, অনতি বিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। সোমবার রাতে শেষ হচ্ছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচার। ভোট গ্রহণ ২৭ জানুয়ারি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। পাশাপাশি ভোট কেন্দ্রে ভোটার এবং সব প্রার্থীর জন্য নিরাপদ এবং উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে সিইসির বক্তব্যে দ্বিমত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম সিটি নির্বাচন সামনে রেখে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উইং, মাঠ প্রশাসনের কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার। প্রায় ১.৫ ঘন্টার বৈঠকের পর গণমাধ্যমকে তিনি জানান, নির্বাচনে উৎসবের আমেজেই প্রচার চলছে। তবে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত কাম্য ছিল না। উৎসবের আমেজ যাতে সংঘাতে শেষ না হয় সেজন্য কমিশন সব ব্যবস্থা নিচ্ছে বলে জানান সিইসি। প্রতিহিংসার কারণে সেই জীবন ঝরে যাবে, সেটা আমাদের কাছে কখনো কাম্য হতে পারে না। এই অবস্থার থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেই প্রার্থীর সমর্থক এবং ভোটার সাধারণ প্রত্যেকের প্রতি আমার আকুল আহ্বান, আপনারা ধৈর্য সহকারে, সহনশীলতা সহকারে নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত থাকবেন। বৈঠকে সব প্রার্থী যাতে সমান সুযোগ পায় সেজন্য কর্মকর্তাদের ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য পর্যাপ্ত প্রচারণা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জানান, ভোটের দিন ভোটারের উপস্থিতি বাড়াতে নগরীতে থাকছে না সাধারণ ছুটি। সাধারণ ছুটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নির্বাচনের সময় দেখেছি কি যে সাধারণ ছুটি দেয়, যদি মনে করেন নির্বাচন আমরা অনেক সময় করি কি বৃহস্পতি অথবা শনিবারে অথবা রোববার করি, 3 দিন ছুটি পেলে আমাদের আশা থাকে যে ভোটাররা সেখানে ভোট দেবে, কিন্তু দেখা যায় যে তা ওই ছুটি পেয়ে তারা সব বাড়ি চলে যায়, ভোট দেয় না। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের এই বৈঠকের পর সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। সহিংসতার আশঙ্কা ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার করেছে বলে জানিয়েছেন তারা। সহিংসতার কারণে ভোটাররা আরো ভয় পাচ্ছেন কেন্দ্রে যেতে, সুতরাং অনীহাটা বাড়তে পারে। এটা অশনি সংকেত, অশুভ একটি খবর। আমরা মনে করি এই অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যয় নিয়ে নির্বাচন কমিশন যদি এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ করে তবে সবকিছু নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে 27 জানুয়ারি। এতে মেয়র পদে 7 জন, সাধারণ কাউন্সিলর পদে 173 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 58 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর দারুস-সালাম এলাকা থেকে 90 জেএমবির আধ্যাত্মিক নেতা মিনহাজ হোসেনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, উগ্রবাদে দীক্ষিত হয়ে সিরিয়া ভিত্তিক আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন হায়াত তাহরির আল শামের HTS এর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন মিনহাজ। 2020 সালের সেপ্টেম্বরে দলটির আমন্ত্রণে সিরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বেশ কিছুদিন অবস্থান করেন তুরস্কে, তারপর সিরিয়ায় যান। 3 মাস সেখানে থেকে দেশে আসেন। ঢাকা ও খুলনায় 90 জেএমবি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। মিনহাজ হোসেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAটির ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। পরীক্ষা ছাড়া HSC পাশে আর কোনো বাধা থাকছে না, কারণ সংসদে এই সংক্রান্ত 3টি সংশোধিত বিলই পাশ হয়েছে সর্বসম্মতিতে। এ সময় শিক্ষামন্ত্রী দীপমণি বলেছেন, 2 দিনের মধ্যে গেজেট প্রকাশের পর HSC এবং সমমানের ফল ঘোষণা করা হবে। তিনি আরও জানিয়েছেন, ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, তবে ভিন্ন ভিন্ন সূচিতে। করোনার মতো বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই SSC, HSC ও সমমানের ফল প্রকাশের সুযোগ রেখে সংসদে পাশ হলো 3টি বিল। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2021-এর ওপর জনমত যাচাই ও সংশোধনের প্রস্তাব এনে সমালোচনা করেন জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা। আইন পাশের মধ্য দিয়ে অটো পাস দিয়ে দিলাম। সত্যিকার অর্থেই 2020 শিক্ষাবর্ষের ছেলে মেয়েদের প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত যে ভয়াবহ একটা সংকট তৈরি হলো, মাননীয় স্পিকার। অটো পাসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা ভালো ছাত্রছাত্রী, যারা মেধাবী ছাত্রছাত্রী। এখন অটো পাস দিয়ে হাতে গোনা কিছু ব্যতিক্রম বাদ দিয়ে ন্যূনতম যোগ্যতা ছাড়াই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে ঠেলে দেওয়া হচ্ছে, যার অনিবার্য একটা প্রভাব তাদের ভবিষ্যৎ জীবনে পড়বে। অটো পাসটা না করে আমরা একটা নিশ্চয় পারতাম একটা সংক্ষিপ্ত, একটা শর্ট একটা কোর্সের মধ্যে পরীক্ষা দিতে পারতাম। প্রস্তাব নাকচ করে শিক্ষামন্ত্রী জানান, এই মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশেও শিক্ষার্থীদের অটো পাস করানো হচ্ছে, তাই এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। গেজেট প্রকাশ করতে 2 দিন মতো সময় লাগবে এবং তারপরেই আমরা আমাদের ফলাফল প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। কাজে এটি নিয়ে আর বিলম্বের কোনো আর সুযোগ নেই। আর এটি একটি চলমান আইনের মধ্যে শুধুমাত্র একটি ক্লজের সংশোধন। মন্ত্রী আরও জানান, 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালানোর পরিকল্পনা অধিবেশনে তুলে ধরেন দীপমণি। অ্যাভারেজ কারিকুলামের উপরে পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রতিদিন শুধুমাত্র 10ম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রতিদিন ক্লাস করবেন। আর অন্যান্য যে ক্লাসগুলো তারা সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে 1 দিন করে আসবেন এবং সেই দিন সারা সপ্তাহের কাজগুলো নিয়ে যাবেন, আবার পরের সপ্তাহে এসে সেই কাজগুলো নিয়ে তারা শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। করোনার সংক্রমণ এড়াতে বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। পরে কণ্ঠভোটে পাশ হয় বিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব
স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ হলো। 28 জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য সরকারের। আগের আইনে পরীক্ষা ছাড়া ফল দেওয়ার বিধান ছিল না। 11 জানুয়ারি 61 সনের নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লাসসূচি ও ক্লাসরুমের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি স্কুল মনোবিজ্ঞানী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, খুলে দেওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করা হবে। করোনার কারণে 10 মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 4 ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। নির্দেশনা দেয়া হয়েছে 5 ফুটের বেঞ্চে 1 জন, 6 ফুটের বেঞ্চে 2 জন করে ছাত্র বসবে। এছাড়া 2টি বেঞ্চের মধ্যে 3 ফুট জায়গা থাকতে হবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এক এক শ্রেণীর প্রতি শাখা 2 ভাগ করে ক্লাস নেওয়া হবে। প্রত্যেক স্কুল কলেজে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপার যন্ত্র আনা হচ্ছে। স্থায়ীভাবে আমি চাচ্ছি যে একটা পদ সৃষ্টি করে আমরা একজন মনোবিজ্ঞানী নিয়োগ করব। এইভাবে আমরা বিদ্যালয়ের মোটামুটিভাবে আশা করি যে সরকারি নির্দেশনা মেনেই আমরা আমাদের প্রতিষ্ঠানকে কার্যকর করতে পারব। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, প্রতিষ্ঠানগুলো সব ধরনের প্রস্তুতি শেষ করে রাখবে। এই বিষয়গুলো অধিদপ্তরও নজরদারি করবে। হাওড় এমনকি চা বাগানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা মাথায় রেখেই আমরা এই গাইডলাইনটা তৈরি করেছি এবং আমরা আশা করছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই গাইডলাইন অনুসরণ করতে পারবে। এদিকে স্কুল খোলার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। তারাও স্কুলে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে। স্কুল খুললে আমাদের লেখাপড়া ভালো হবে এবং মন মানসিকতাও ভালো থাকবে। আমি চাই আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে স্কুলে যাতায়াত করতে পারি। প্রাথমিকভাবে 10ম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়মিতভাবে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা একদিন করে ক্লাসে আসবে। করোনার প্রভাবে কি পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়বে সেটির সঠিক পরিসংখ্যান জানা যাবে স্কুল খোলার পর। এসব শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে এখনই সমন্বিতভাবে পরিকল্পনা নেয়ার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা বিধিনিষেধ অনুশাসনে যৌনতা এখনো আড়ালে রাখার বিষয়। এ প্রশ্নে মুক্ত আলোচনার সুযোগ কম, পাঠ্য বইও নেই জানার কোনো সুযোগ। সে কারণেই বাড়ছে বিকৃতি, ঘটছে মর্মান্তিক ঘটনা। এ থেকে বেরিয়ে আসতে পাঠ্যসূচিতে যৌন শিক্ষার বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। তারুণ্য মানেই যেন আড্ডা আর সব বিষয়ে স্বতঃস্ফূর্ত প্রকাশ। অজ্ঞতা বা প্রথা নয়, যৌনতা প্রশ্নে যথার্থ শিক্ষা এবং সচেতনতা চান তারা। Well, I think it's a pretty natural occurrence. Like পৃথিবীতে that's basically human being. We are nothing without procreation. So হ্যাঁ, এখানে একটা ট্যাবু থাকতে পারে এবং আছে, বাট আই থিঙ্ক যে বাইরে যেরকম হচ্ছে কি সেক্স এডুকেশনের হচ্ছে একটা কোর্স থাকে যে লাইক ফিমেল রিপ্রোডাকশন বা মেল প্রোডাকশন, লাইক একটা হেলদি জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকা উচিত। আই ফিল লাইক যে এই জিনিসটা আমাদেরকে ওপেন করে দেওয়া হোক, সেক্স এডুকেশনের শিক্ষাটা আরও প্রসারিত হোক। সামাজিক নানা অনুশাসনে যৌনতা এখনো আড়ালে রাখার বিষয়। এ নিয়ে ছেলেমেয়েদের সঙ্গে দূরত্ব আছে অভিভাবকদেরও। এসব বাধা অতিক্রম করা না গেলে বিকৃতি বন্ধ করা যাবে না বলেও মত তাদের। যে সেক্স জিনিসটা হচ্ছে নর্মাল, একদমই ন্যাচারাল একটা জিনিস। এটা নিয়ে আসলে কথা বলা উচিত, সেক্স এডুকেশনের ব্যাপারে কথা বলা উচিত। আমরা কিন্তু ছোটবেলা থেকে এসব ব্যাপারে জানিনি বা ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছি, বাট বড়দের থেকে যে একটা এডুকেশনের ব্যাপারটা সেটা আমরা পাইনি। বলা উচিত, ওরা এই ডিভাইস ওইটা দেখার আগে ওদেরকে একটু সতর্ক করা উচিত যে কোনটা ভালো কোনটা মন্দ। করোনায় দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেড়েছে অনলাইন নির্ভরশীলতা। এতে সামনে আসছে নানা পর্নো সাইটও। সঠিক শিক্ষা না থাকায় এতে আসক্ত হচ্ছে অনেকেই। আমাদের সমাজের যে একটা বাধা ধরা কিছুটা নিয়ম ছিল, রক্ষণশীলতা ছিল, ওখান থেকে বের হয়ে আসাটাকে আমরা নর্মালাইজ মনে করছি যে সব দেশে আছে, আমরাও পারি। এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। সো এটা কি অপরাধ কিনা? সো আমরা কাগজে কলমে তো এটাকে অপরাধ হিসেবে দেখাতে পারি না যখন এখানে কনসেন্ট থাকে। সমাজ বিশ্লেষকরা বলছেন, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার আর সামাজিক বিধিনিষেধের চাপে সম্পর্কের সনাতনী ধরন থেকে বেরিয়ে আসছে তরুণরা। এতে লোকচক্ষুর আড়ালে বাড়ছে অবাধ যৌনাচার, তা নিয়ে আগ্রহ এবং চর্চা। সনাতনী যেই
রিলেশনশিপ সেগুলোর যে মানে পদ্ধতি সেটা পাল্টে এখন কিন্তু একটা নতুন প্রকার এসছে এবং সেখানে কনসেন্ট হোক আনকনসেন্ট হোক আমরা দেখছি যে আসলে মানে এই ধরনের রিলেশনশিপ খুব কমন হয়ে গেছে। এর মানে যে কননোটেশন আমি বলছি যে যেমন কনসেন্টের মাধ্যমে, এটা আমাদের 20 বছর আগে কিন্তু কনসেন্ট শব্দটাও কিন্তু এখানে আসতো না। সংকট কাটাতে নৈতিক শিক্ষার পাশাপাশি বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 বছরে একটু আগায়নি এলপিজি টার্মিনাল নির্মাণের কাজ। মন্ত্রণালয় থেকে এক এক সময় এক এক কোম্পানিকে কাজ দেওয়ার সুপারিশ করায় এখন পর্যন্ত যৌথ বিনিয়োগের অংশীদারি ঠিক করতে পারেনি বিপিসি। অথচ প্রকল্পটি বাস্তবায়নে দেরি হওয়ায় এলপিজি আমদানিতে দ্বিগুণ পরিবহন খরচ হচ্ছে ব্যবসায়ীদের, যার প্রভাব ফেলছে গ্রাহক পর্যায়ে এলপিজির দামে। প্রতি টন এলপিজি আমদানিতে খরচ $100-এরও বেশি, কারণ এলপিজি খালাস করতে সক্ষম কোম্পানির কোনো প্ল্যান্টে বড় আকারের জাহাজ ভিড়তে পারে না। এ কারণে ছোট জাহাজে করে বিদেশ থেকে এলপিজি আনতে হয় ব্যবসায়ীদের। সংকট সমাধানে 2019 সালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে এলপিজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেয় সরকার। প্রিমিয়ামটা ইন্ডিয়া কিন্তু এনজয় করছে $50 থেকে $60, আমাদের কিন্তু গুনতে হচ্ছে $100 থেকে $110। যদি এই টার্মিনালটার ইমপ্লিমেন্টেশনটা দ্রুত হয় তাহলে সেই ক্ষেত্রে প্রিমিয়ামটা $110 থেকে নেমে কিন্তু $60-65 নেমে আসবে। টার্মিনাল নির্মাণের সময় কমাতে 2019 সালে 6টি কোম্পানি থেকে নেওয়া হয় প্রস্তাব। এদের মধ্য থেকে জাপানি কোম্পানি মিৎসুইকে চূড়ান্তও করা হয়, যদিও পরে এ সিদ্ধান্ত আর টেকেনি। বিপিসি বলছে এবারও জাপানি 3 কোম্পানি মিৎসুই, সুমিতোমো ও মারুবেনির কাছ থেকে প্রস্তাব নেওয়া হয়েছে। মারুবেনিকে কাজ দিতে বিপিসির উপর চাপও আছে। যে কোম্পানিটাকে আমরা মোটামুটি প্রাথমিকভাবে সিলেক্ট করব সেটা ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে নাম পাঠাবো। 2-3 মাসের মধ্যে হয়তো আমরা একটা ইয়েতে যেতে পারবো, এমইও বা বলেন বা আপনারা জানতে পারবেন যে কার সাথে আমরা এটা করতে যাচ্ছি, অন্তত এটুকু জানতে পারবেন। এ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞের মন্তব্য, গ্রাহকের স্বার্থে প্রকল্পটি দ্রুত শুরু হওয়া উচিত, যা ব্যক্তি স্বার্থের কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। 5 দিনের কাজ একদিনে করতে হবে, সে 5 দিনের কাজ একদিন করবে, না হলে তার জীবন চলে যাবে। এই হচ্ছে চাকরি। যদি দেখেন যে 5 দিনের কাজ 100 দিনে হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এটাই ডিসিশন সে বাস্তবায়ন করতেছে। দেশে বছরে 10 লাখ টন এলপিজি ব্যবহার হচ্ছে। আগামী 5 বছরের মধ্যে যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। টার্মিনাল নির্মাণ হলে কমে আসবে এলপিজির দাম। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোজ্য তেলের দাম কমা নিয়ে কোনো সুখবর দিতে পারলেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে দাম কমাতে টিসিবির মাধ্যমে ভোজ্য তেল বিক্রি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রোববার সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এইসব কথা জানিয়েছেন মন্ত্রী। কয়েক মাস ধরে লাগামহীন ভোজ্য তেলের দাম। বোতলজাত 1 লিটার তেল কিনতে এখন গুনতে হচ্ছে 130 টাকা। টিসিবির হিসাবে যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 24% বেশি। এমন পরিস্থিতিতে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। ভোক্তাদের প্রত্যাশা থাকলেও দাম কমার কোনো সুখবর আসেনি বৈঠকে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি দেশের অস্থিরতার মূল কারণ। ফরিয়াদের দৌরাত্ম্য কমানো সহ বাজার স্বাভাবিক রাখতে কমিটি গঠনের কথাও জানান তিনি। এই মধ্যশক্তি বা যারা রিয়েলি এর সাথে রিলেট করে না, এই সব লোক যারা ড্রয়িং রুমে বসে পয়সা কামাই নিচ্ছে, তেল কোনোদিন হাত দিয়ে দেখে না, তাদের দৌরাত্ম্য কমাতে হবে। এইভাবে ওনারা কথা দিয়েছেন, এটা তারা ওয়ে আউট করবেন যাতে করে যেভাবেই হোক, কারণ এন্ড অফ দ্য ডে আমরা চাই ভোক্তারা যেন রিজনেবল দামে পায়। ব্যবসায়ীরা বলেন, তেল আমদানিতে 3 স্তরে শুল্ক দিতে হচ্ছে, যার মাসুল গুনতে হচ্ছে ক্রেতাদের। স্বস্তি আনতে আমদানি শুল্ক সংস্কারের দাবি তাদের। আমরা সবাই মোটামুটি রমজানের জন্য প্রিপারেশন নিয়েছি আমাদের সব কোম্পানির পক্ষ থেকে। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এই রমজানে আমাদের সরবরাহ আপনার স্মুথ থাকবে এবং যদিও বা ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসটা একটু ভলাটাইল, দ্যাট পোজেস এ চ্যালেঞ্জ ফর আস। ভোক্তাদের স্বার্থে টিসিবির মাধ্যমে খোলা বাজারে তেল বিক্রির পরিমাণ বাড়ানো হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে কাশিমপুর কারাগার 1-এর এক বন্দির নারী সঙ্গের ঘটনায় শূন্য হওয়া জেলারের পদে রিতেশ চাকমাকে প্রদান করেছে কারা অধিদপ্তর। রোববার এক প্রজ্ঞাপনে মাগুরা কারাগার থেকে রিতেশ চাকমাকে কাশিমপুরে পাঠানো হয়। একই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাশিমপুর হাই সিকিউরিটি প্রিজেন্সের বর্তমান জেল সুপার গিয়াসউদ্দিনকে কাশিমপুর কারাগার 1-এর জেল সুপার করা হয়েছে।
এর আগে সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করেছে কারা কর্তৃপক্ষ। হলমার্কের কর্মকর্তা তুষার আহমেদের সঙ্গে এক নারীর একান্তে অবস্থানের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় কারা কর্তৃপক্ষ। একই অভিযোগে শনিবার ডেপুটি জেলার গোলাম সাকলাইন সহ আরও 3 জনকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে কারা অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারা অধিদপ্তরের কমিটিতে প্রধান করা হয়েছে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেনকে, আর জেলা প্রশাসনের কমিটি প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামকে। মেহেরপুরে বেড়েই চলছে মাদক। বিভিন্ন সময়ে মাদকে জড়িতরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল কারবারিরা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে মাদক নির্মূলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রশাসন। সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে আসছে মাদকদ্রব্য। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজর এড়িয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। মেহেরপুরের কোথুলি, কাজীপুর, তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে বেশি মাদক আসছে। মাঝে মধ্যে জব্দ করছে পুলিশ ও বিজিবি। পাশাপাশি ধ্বংস করা হয়েছে 1 বিঘা গাঁজা বাগান। রাতের আধারে মাদক পাচার করে সীমান্ত এলাকার বাড়িতে রেখে দেওয়া হয়, পরে দেশের বিভিন্ন জেলায় পাচার হয়। দিনের ভাগে বিলাক হয় না, রাতে বিলাক হলে পুলিশে ধরা পড়লে মানুষ জানতে পারে, তার আগে তো জানতে পারে না। এটা বিকাশের মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ করার পরে দেখা যাচ্ছে যে ওরা রাতারাতি মারলি রাতারাতি চলে যায়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে কাজ করার আহ্বান জানান জেলা পুলিশ সুপার। তো এই ছড়িয়ে দেওয়ার আগে যেখান থেকে মাদকটা বেসিক্যালি আসে সেই জায়গাটাতে যদি মাদকটা ধরা যায় তাহলে কিন্তু একসঙ্গেই মাদকটাকে কিন্তু সেটাকে মানে প্রতিরোধ করা যায়। সবারই দায়িত্ব এই মাদকটাকে যাতে নির্মূল করা যায়। দেশে এই মাদকের ভয়াল নেশা এবং মাদকের যে কুফল, মাদকের যে মানে একটা এরপরে যে ইফেক্টটা মানে সমাজে পড়ে, এটা থেকে করতে গেলে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুলিশ ও বিজিবির হিসেবে গত 7 মাসে জেলায় মাদকের মামলা হয়েছে 330টি, আটক হয়েছে 450 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ার অনেক এলাকায় সড়ক না থাকায় তেমন কাজে লাগছে না অন্তত 100 সেতু ও কালভার্ট। কর্তৃপক্ষের উদাসীনতায় সংযোগ সড়ক হয়নি বলে দাবি স্থানীয়দের। এতে যাতায়াতে বেড়েছে ভোগান্তি, প্রায় ঘটছে দুর্ঘটনা। তবে এসব জায়গায় সড়ক নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ধুনট উপজেলার কালীতলায় এই সেতু নির্মাণ করা হয় 2 যুগের বেশি আগে, কিন্তু সেতুর দুপাশে এখনো নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। এরই পাশে 2 বছর আগে নির্মিত সেতুটিও কোনো কাজে আসছে না। এদিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক না হয় যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। এখন গাড়ি ঘোড়া ওপার থেকে ঠিকই আসে, এরপর আসলেই খুব ঝুঁকির মধ্যে আসা লাগে, বুঝছেন। একটুখানি ডিসপ্লিন হলে গাড়ি নামা বলে চলে যায়। ব্রিজটার 2 ধারে কোনো মাটি নেই। এখন সরকারের টাকাও গেল, কিন্তু জনগণের চলাচলেরও অসুবিধা, কোনো উপকারে লাগতেছে না। পূর্ব বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি, গাবতলী আর ধুনটে সেতু থাকলেও সড়কের দুরবস্থার জন্য দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেকেই। এই ব্রিজের উত্তর পাশে আমাদের গ্রামের মাদ্রাসা, বিরাট মাদ্রাসা, দক্ষিণ সাইডে হাই স্কুল। আমাদের ছাত্র, মাস্টার, শিক্ষক সবাই মনে করেন যাওয়া আসি খুব কষ্ট, গ্রামের লোকেরাও এপার ওপারের কষ্ট। কর্মকর্তারা বলছেন সরকারিভাবে কোনো সেতু বা কালভার্ট রাস্তা ছাড়া তৈরি করা হয় না। বগুড়ায় এই ধরনের সেতু ও কালভার্টের পাশে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। অ্যাপ্রোচ রাস্তা ছাড়া কোনো ব্রিজ করে না। যদিও কারো কোনো ডিপার্টমেন্টে যদি হয়েও থাকে ভুলবশত, তাহলে যদি অভিযোগ আসে অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সেগুলো আবার রেকটিফাই করা হয় এবং কি তাদের জামানতও রাখা হয় এবং কোনো জায়গায় দেবে যায় সেটাও রেকটিফাই না করলে জামানতের বিলও দেওয়া হয় না। সড়কে চলাচলের উপযোগী না করেই বগুড়ার 12 উপজেলায় এভাবে নির্মাণ করা হয়েছে অন্তত 100 সেতু ও কালভার্ট। তাই জনস্বার্থে তৈরি করা এসব সেতু কার্যকর করতে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিশ্বে একদিনে করোনায় 9,000 মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 4,30,000-এর বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে মৃত্যু 21,37,000-এর বেশি। আক্রান্ত 9,97,00,000 ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 1650 প্রাণহানি, নতুন আক্রান্ত 1,21,000। যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় 610 জন মারা গেছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 30,000-এর দেহে। নেদারল্যান্ডসে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিধি নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। আটক করা হয়েছে 30 বিক্ষোভকারীকে। বিস্তার ঠেকাতে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর
বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও রাশিয়ায় ২১,০০০, ব্রাজিলে ২৮,০০০, ফ্রান্সে ১৮,০০০, ইতালিতে ১১,০০০ নতুন রোগী শনাক্ত হয়েছে। সিরিজ নিশ্চিতের পর এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ। চট্টগ্রামে আজ বাংলাদেশ উইন্ডিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। টাইগার একাদশে আসছে পরিবর্তন, পূর্ণ পয়েন্টের লক্ষ্যে সতর্ক অধিনায়ক তামিম ইকবাল। বিপরীতে শক্তির জায়গা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর তাগিদ ক্যারিবীয় ম্যানেজমেন্টের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 11:30টায়। মিরপুরের মতো কোনো অনিশ্চয়তা নেই চট্টগ্রামে। দিনের শুরুটা এমনই রৌদ্রোজ্জ্বল। অতিথিদের বরণ করে নিতে কার্পণ্য নেই প্রথম সূর্যের। সেই উত্তাপেই ৩-০ জন্য মিশন শুরু হলো টাইগারদের। পরিসংখ্যানকে উড়িয়ে দিতে পছন্দ করেন অনেক ক্রিকেট গুরু, তবে সুযোগ থাকলে সেখান থেকে অনুপ্রেরণা কেন নয়। সবশেষ 11 ম্যাচের মধ্যে সাগরিকায় 9 বারই জিতেছে টাইগাররা। ঢাকার রান আক্ষেপ সাগরিকায় মেটাতে প্রস্তুত সেন্টার উইকেট। ব্যাটিং সহায়ক এমন উইকেটে এখনো কেন নেই ৩০০ রানের পুঁজি? রহস্যের মীমাংসা এবার করে দেওয়ার সুযোগ সাকিব লিটনদের সামনে। আমরা 2 ম্যাচ জিতেছি বলে এই ম্যাচও সহজে জিতবো বিষয়টা এমন নয়, ওরাও ঘুরে দাঁড়াতে পারে। এই ম্যাচে বেশ কয়েকটা পরিবর্তন আসবে, তবে যারা সুযোগ পাবে তারাও ভালো করতে মুখিয়ে আছে। এই ম্যাচ জিতে আরো 10 পয়েন্ট অর্জন করতে চাই। অবশ্যই ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে ওরকমই মানসিক স্ট্রেংথ দরকার, যেরকম লাগবে আর কি। সো অবশ্যই চেষ্টা থাকবে ইন্টারন্যাশনাল হোক, ঘরোয়া লিগ হোক, লাইনের লেন্থের সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। ঢাকায় হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলন করেনি ওয়েস্ট ইন্ডিজ। সাগরিকায় পৌঁছেই চরমনে ক্যারিবীয়রা। শিষ্যদের শক্তির জায়গা কাজে লাগানো তাগিদ কোচ ফিল সিমন্সের। অনুশীলনের পাশাপাশি তাদের চোখ চট্টগ্রামের ব্যাটিং উইকেটে। ঘরের ছেলে তামিমের ওপর বাড়তি আলো। অধিনায়কত্বের ব্যাটনটা যে তারই হাতে। সিরিজ জয়ের আত্মবিশ্বাসে ভাঙতে পারে উইনিং কম্বিনেশন, ইঙ্গিত দিয়ে রেখেছে টাইগার ম্যানেজমেন্ট। প্রতিপক্ষ ঠিকঠাক প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, সেটা তো শক্তিধরের সমস্যা নয়। এক সময়কার চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের ছাড়িয়ে যাবার লড়াই টাইগারদের, তবে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষুধাটা ঠিকঠাক অনুভূত হওয়া। কে না জানে তীব্র ক্ষুধার কারণে বাঘ আর চ্যাম্পিয়নরা আলাদা বাকি সবার চেয়ে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। চট্টগ্রামের সাগরিকায় আরও একটি বড় অর্জনের সামনে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো ক্যারিবিয়ানদের করা যাবে হোয়াইট ওয়াশ, যা হবে বাংলাদেশের ইতিহাসে 13তম। সাগরিকা সবসময় উদার বাংলাদেশের জন্য, চাওয়ার থেকে যেন বেশি দিয়েছে কখনো কখনো। সাকিব তামিমরা সৌভাগ্যের ছোঁয়া যদি আরো একবার পান, তাহলে প্রাপ্তির খাতায় যোগ হবে বেশ কিছু অর্জন। বড় লাভটা বিশ্বকাপ বাছাইয়ের সুপার লিগে। তৃতীয় ওয়ানডে জিতলে পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেলে তামিমের দল উঠে যাবে 2 নম্বরে। দলীয় অর্জনের হাতছানি থাকছে আরও। উইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের লজ্জা দেয়া যাবে। এর আগে জিম্বাবুয়েকে 5 ও কেনিয়াকে 2 বার ধবল ধোলাই করেছে টিম টাইগার্স। প্রত্যাবর্তন এরই মধ্যে রাঙিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে ছিলেন ম্যাচ সেরা। ব্যাটে বলে 2 দলের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারা সাকিব। বল হাতে 6 উইকেটের পাশে ব্যাটিংয়ে 62 রান। ওয়ানডে ক্যারিয়ারে 6ষ্ঠ সিরিজ সেরা হওয়া হয়তো সময়ের অপেক্ষা মাত্র। এমনটা হলে তামিমকে পেছনে ফেলবেন সাকিব। অধিনায়ক তামিমের জন্য সিরিজটা বিশেষভাবে স্মরণীয়। নেতৃত্বের আনুষ্ঠানিক শুরুতে শতভাগ সাফল্যই চাইবেন নিজ শহর চট্টগ্রামে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটার তামিম ইকবালের গড়ে ওঠার পেছনে বড় অবদান অগ্রজ নাফিজ ইকবালের। খড়ের মাঠে ড্যাশিং ওপেনার এবার নামবেন নতুন দায়িত্ব অধিনায়কের আমব্যান্ড হাতে। ছোট ভাইয়ের নেতৃত্ব গুণে আস্থা রাখছেন নাফিজ। তার মতোই তামিমের নতুন অধ্যায়ের জন্য অপেক্ষারত পুরো চট্টগ্রাম। 2007 বিশ্বকাপে দুর্দান্ত অভিষেক একটু একটু করে পরিণত হয়ে তামিম এখন টাইগারদের ব্যাটিং স্তম্ভ। সময়ের সাথে বেড়েছে দায়িত্ব। পরিণত তামিমেই বাংলাদেশ দেখছে ভবিষ্যৎ। তারই ধারাবাহিকতায় এবার ওয়ানডে দলের দায়িত্ব কাঁধে ড্যাশিং ওপেনারের।
হোমটাউনে অধিনায়ক তামিমের অভিষেকের মুহূর্তে আপ্লুত পুরো চট্টগ্রাম। আবেগটা একটু বেশি নাফিজ ইকবালের জন্য। আস্থা রাখছেন ছোট ভাইয়ের নেতৃত্ব গুণে। ভাই ক্যাপ্টেন, এটা নিয়ে খুবই আনন্দিত এবং প্রাউড। আর সেকেন্ডলি ওয়েস্ট ইন্ডিজ, আমি জানি এটা প্রথম ফার্স্ট টিম ওদের আসেনি বলতে গেলে, যে অনেকজন বলতেছে ফার্স্ট টিম না, বাট আমি মনে করি যেহেতু ওয়েস্ট ইন্ডিজ টিম এবং আমরা ভালো খেলে জিতেছি এবং আমরা এই ব্যাপারে আনন্দিত হওয়া উচিত যে আমরা ভালো ক্রিকেট খেলেছি। নাফিজের মতোই পুরো চট্টগ্রামে অপেক্ষা ক্যাপ্টেন তামিমের জন্য। এই করোনাকালীন সময়ে আমাদের এই খেলাধুলার আয়োজন, যদিও দর্শক শূন্যতা, তারপরেও আমাদের ভালো লাগতেছে। আমরা এটাতে জয় প্রত্যাশী। করোনার কালীন সময়ের ভিতরে এই ধরনের একটা জয় আমাদের জন্য উদ্দীপনা তৈরি করবে। স্যাডলি যে আমরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারছি না, বাট উই আর ভেরি এক্সাইটেড যে আমাদের ঘরের ছেলে তামিম ক্যাপ্টেন্সি করছে অ্যান্ড অলরেডি আমরা 2টা ম্যাচ জিতেও গিয়েছি। চট্টগ্রামে ব্যাটিং ফ্রেন্ডলি, তো চট্টগ্রামে যাতে ভালো ব্যাটিং হোক, ভালো রান পাওয়া যাক, সেটাই আশা করছি। তামিমের পথ চলা অনুসরণ করে উঠে আসবে আরো অনেক নতুন প্রতিভা, প্রত্যাশা চট্টগ্রামবাসীর। ইতিহাস শুধু মনে রাখবে বিজয়ীদের, বীরদের তাতে কিচ্ছু আসে যায় না। পরাজয় নিশ্চিত জেনেও লড়াই চালিয়ে যাওয়াটাই এখানে শেষ কথা। সেই লড়াকু মানসিকতাতেই অনন্য বীর চট্টলা, সেই শক্তিতেই যুগে যুগে আত্মপ্রকাশ করেন আকরাম নান্নু, তামিমরা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ইংলিশ এফএ কাপ থেকে ছিটকে গেল লিভারপুল। চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 3-2 গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। অন্যদিকে লা লিগায় জয়যাত্রা অব্যাহত রেখেছে টেবিল টপার আতলেতিকো মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে 3-1 গোলে হারায় সিমিওনির দল। শ্রেষ্ঠত্ব অর্জনের পথে কিভাবে আধিপত্য বিস্তার করতে হয় তাই দেখিয়ে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক সপ্তাহ আগে অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলকে রুখে দিয়ে ড্র করে এসেছে রেড ডেভিলস, আর এবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ক্লপের দলকে হারিয়ে দিয়েছে ইউনাইটেড। জয়ের পথ মসৃণ ছিল না। সালার গোলে শুরুতে এগিয়ে যায় লিভারপুলই। গ্রিনউড আর রাশফোর্ডের গোলে এরপর ইউনাইটেড লিড পেলেও বেশিক্ষণ তা ধরে রাখা যায়নি। জোড়া পূর্ণ করে অলরেডদের সমতায় ফেরান সালা, কিন্তু মৌসুম জুড়ে আস্থার প্রতিদান দেয়া ব্রুনো ফার্নান্দেস এই ম্যাচেও ম্যান ইউনাইটেডের ত্রাতা হয়ে এলেন। বদলি হিসেবে নেমে 78 মিনিটে দারুণ এক ফ্রি কিকে জয়সূচক গোলটি করেন ফার্নান্দেজ, আর তাতেই এফএ কাপ থেকে ছিটকে যায় লিভারপুল। 2020-এর মার্চের পর এই প্রথম ব্যাক টু ব্যাক ম্যাচ হারল ক্লপের দল। বর্তমান অবস্থা নিয়ে দুশ্চিন্তাই নেই। আমার অথবা খেলোয়াড়দের যে কারো সমস্যা সমাধানে আমরা ঐক্যবদ্ধ। খুব শিগগিরই লিভারপুল জয়ের ধারায় ফিরবে। প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে ডায়মন্ড ফরমেশনে খেলেছি। এই জয় আমাদের খেলার ধরনে মানিয়ে নিতে আরো আত্মবিশ্বাসী করবে। ব্রুনো প্র্যাকটিসে অনেকক্ষণ সময় দিয়েছে ফ্রি কিকে, তারই ফল মিলেছে ম্যাচে। লা লিগায় বিজয় রথ ছুটিয়ে চলেছে আতলেতিকো মাদ্রিদ। আতলেতির ঘরের মাঠে শুরুতে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া, তবে বিরতির আগেই ফেলিক্সের গোলে সমতায় ফেরে মাদ্রিদের দলটি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি আতলেতিকো। সুয়ারেজ আর কোরেয়ার গোলে অনায়াসে জয় তুলে নেয় সিমিওনির দল। 12 গোল দিয়ে চলতি লিগের সর্বোচ্চ গোলদাতা এখন সুয়ারেজ, আর 2 নম্বরে থাকা রিয়ালের চেয়ে 7 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে আতলেতিকো। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাথলিটদের করোনা পরীক্ষা ছাড়াই হতে পারে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। দেশে করোনা সংক্রমণ কমে এলেও এতে করে ঝুঁকি থেকেই যাচ্ছে। এবারের আসরে প্রথমবার যুক্ত হচ্ছে মেয়েদের ক্রিকেট, জানিয়েছেন বিওএর উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। আর আগামী 3 দিন বিভিন্ন ফেডারেশনের সঙ্গে হবে মত বিনিময়। করোনা সংক্রমণ কমে এসেছে দেশে, কিন্তু তারপরও বড়সড় একটা ঝুঁকি নিতে যাচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। করোনা পরীক্ষা ছাড়াই বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজন হতে পারে। 6500 অ্যাথলিট আর 2000-এর উপর কর্মকর্তা, এমন বিশাল আয়োজনে তাই করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে। টেস্ট করা বেসিক্যালি সম্ভব হবেও না, এটা প্র্যাকটিক্যালও না, ওটা মানে আমার কাছে মনে হয় না এটা প্র্যাকটিক্যাল হবে আর কি। হাত ধুয়ে যাওয়া, তারপরে এখানে আমার যে হলে প্রবেশ করবে সেখানে স্যানিটাইজেশন ব্যবস্থা থাকে, এগুলি যতদূর সম্ভব আমরা চেষ্টা করব। দীর্ঘদিন মাঠে নেই নারী ক্রিকেট, অপেক্ষা ফুরবে বাংলাদেশ গেমসের নবম আসরে। বিকেএসপিতে অ্যাথলেটিক্স, রাজশাহীতে টেনিস আর ভলিবলও যাচ্ছে ঢাকার বাইরে। ঢাকা বেস মেইন ইভেন্টগুলি হবে, পাশাপাশি সঙ্গে আমরা আরও কিছু কিছু গেমসগুলিকে যা ঢাকার বাইরে আয়োজন করা যায়। খেলোয়াড়দেরকে যে থাকার বাসস্থান থেকে শুরু করে সামগ্রিক যে বিষয়গুলি যতটুকু সম্ভব আমরা এই করোনার থেকে
মুক্ত থাকা যায় এমন একটা অবস্থা থেকে আমরা গেমসটাকে আয়োজন করার চিন্তা ভাবনা করতেছি। বেশিরভাগ ফেডারেশনে শুরু হয়নি খেলোয়াড়দের অনুশীলন, বাজেট নিয়েও আছে জটিলতা। সমস্যা সমাধানে ফেডারেশনগুলোর সাথে সোমবার থেকে পর্যায়ক্রমে আলোচনায় বসবে বিওএ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। তবে যাবার আগে আপনাদেরকে শিরোনামগুলো আরেকবার মনে করে দিচ্ছি। সেরামের সঙ্গে চুক্তির 50 লাখ ডোজের করোনা টিকার চালান আসছে, আজ রাখা হবে গাজীপুরের ওয়ার হাউসে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে টিকা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, কমবে জটিল রোগে আক্রান্তদের মৃত্যু হার। দেশ থেকে বছরে 64,000 কোটি টাকা পাচারের অভিযোগের অনুসন্ধানে দুদক, 3 সদস্যের তদন্ত দল গঠন। দুই বছরে আগায়নি এলপিজি টার্মিনাল নির্মাণের কাজ, সুপারিশের পরও যৌথ বিনিয়োগের অংশীদারি ঠিক করতে পারেনি বিপিসি। এবং আজ ঘরের মাঠে হোয়াইট ওয়াশের চ্যালেঞ্জ নিচ্ছেন তামিম, 11:30টায় সামনে উইন্ডিজ। আর এই ছিল সকাল 9টার বিরোধীর সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।